সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জল, তারপর বাকি কিছু কাজকর্ম সেরে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো দেখলেই গরম গরম চা, তার সাথে বিস্কিট। তো চাটা খেয়ে তারপর দেখো চলে এসেছি ঘরে। আর এসে কিন্তু এই ঘরের জানলাটা দেখছো তো আগে থাকতেই খোলা, কারণ হচ্ছে যা প্রচণ্ড গরম হচ্ছিল। এই ঘরে শুয়েছিলাম কাল আর কি সারা রাত, কালও ঘুম হয়নি বলতে পারো, এপাশ ওপাশ করে কাটিয়েছি। তো ভোরবেলার দিকে মানে ধরো এই 3:30 পৌনে 4টে এরকম সময় আর থাকা যাচ্ছিল না, তখন বাধ্য হয়েই এই দিকের জানলাটা খুলে দিয়েছি। কি বলতো, কোনো সময় মেয়েটাকে নিয়েই আমি এ ঘরে একা শুই, তো সেই কারণে না জানলাটা খুলে রাখতে ভয় লাগে। মানে ওই দিকের জানলাটা, মানে মাথার গোড়ার যে জানলাটা রয়েছে দেখো, সেই দিকের জানলাটা যদিও বা একটু খুলি কোনো দিন রাতে, হ্যাঁ, আর এই দিকের জানলাটা তো একদমই খুলতে ভয় লাগে, কারণ ওই দিকটায় আমিই শুই, মানে একটু ভয় মতো করে। তো সেই কারণে না জানলাটা খুলি না, জানো তো। ওই ভোরবেলার দিকে যখন দেখি গরমে আর থাকতে পারছি না, তখন বাধ্য হয়ে জানলাটা খুলে পর্দাটা টেনে দিয়ে তারপর শুই। তো মানে ভোরের দিকটায় যখন একটু ঘরে একটু হাওয়া হালকা হালকা দেখছি, বাইরের হাওয়াটা ঢুকছে ঠান্ডা, যখন ভাবছি যে না আর ঘুমাবো না, এবার আস্তে আস্তে উঠে পড়তে হবে মোটামুটি, তো তখনই জানো তো একটু চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। ওই মোটামুটি তাও 5টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছি। তো কি বলতো, ঠিক টানা যে একটা ঘুম, সেটা কিন্তু মানে যে শান্তির ঘুম যেটাকে বলে, সেটা কিন্তু আর হচ্ছে না। আর এদিকে দেখো খাটটাটগুলো একটু মুছে নিচ্ছি। বাইরে থেকে কিন্তু এখনো বেশ ভালো হাওয়া আসছে, জানো তো। মানে এতটা হাওয়া আসছে তোমরা বুঝতেই পারছো, পর্দা একদম উড়ে যাচ্ছে। তো এই সময়টা করে না খুব ভালো লাগে, জানো তো। মানে ঘরের মধ্যে বাইরের হাওয়া বাতাস খেললে কিন্তু ঘরের ভিতরের একটি পরিবেশটাও অন্যরকম হয়ে যায়। আর আমার বাড়িঘরটা কিন্তু বেশ ভালো খোলামেলা, মানে বেশ ভালো, বাইরের থেকে হাওয়া আলো বাতাস সমস্তটাই কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঢোকে, যার জন্য না আমার ঘরে খুব একটা বেশি দিনের বেলায় আলো জ্বালাতে লাগে না। আমাকে একটু এখন জ্বালাতে হয়, যেহেতু আমি এখন ভিডিও করি, তো সেই কারণে মানে একটু হয়তো আলোর 19-20 হলে তখন দেখি যে ভিডিওটা ঠিকঠাক আসছে না, তখন কিন্তু আমাকে অল্প, মানে খুব কম সময়ের জন্য হলেও একটু আলো জ্বালাতে হয়। তো না হলে না আলো একদম না জ্বালালেও চলে, জানো তো। আর এখন দেখো যে ভিডিও করছি, এখন কিন্তু আমি কিন্তু আলোটা অফ করে দিয়েছি, আর এমনি আমার যে ঘরের আলো সেটাতেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তো সেটাই আর কি, ভিডিও করার জন্য যে সব সময় আলো জ্বালাতে হয় আমাকে সেটাও নয়, মাঝে মধ্যে কিন্তু এই বাইরের আলো এতটা পরিমাণে পর্যাপ্ত পরিমাণে আসে, তখন কিন্তু তাতেই আমার কাজ হয়ে যায়। আর এদিকে দেখো একটু ডাস্টিং করার ছিল, মানে এই চারিদিকটা একটুখানি ঝেড়ে পরিষ্কার করে দেওয়ার। আসলে তোমরা তো সবই জানো আমার মাঠের সামনে বাড়ি, তো যেমন হাওয়া ঢোকে তেমন কিন্তু হাওয়ার সাথে সাথে ধুলোটাও ঢোকে। আর ধুলো ঢোকে কিন্তু এই ঘরের সমস্ত আসবাবের ওপরে একটা আস্তরণ পড়ে যায়, যার জন্য না দেখতে অনেকটা আর কি কেমন একটা লাগে। তো সেই কারণে প্রত্যেক দিনই ধরতে গেলে হালকা হাতে একটু মোছামুছি করে নিই। কী বলো তো, প্রত্যেক দিন যদি এই মোছামুছিগুলো অল্প অল্প করে নিই না, তাহলে একসঙ্গে একটা দিন যদি আমি করতে যাই, তাহলে দেখি সেটাতে বেশ ভালো অনেকটা পরিমাণে ধুলো জমে গেছে। তখন আর ঝাড়লে বা একটুখানি মুছে দিলে হয় না, তখন কিন্তু আবার ওই কলিন টলিন দিয়ে এই সমস্ত কিছু দিয়ে কিন্তু বেশ ভালো করে আর কি কাপড় পাল্টে মুছতে হয়, জানো তো। তো সেই কারণে একটুখানি চেষ্টা করি প্রত্যেক দিন হাতে কিছুটা সময় নিয়ে এই কাজগুলো করে ফেলার। আর তোমরা তো প্রত্যেকেই জানো আমার এই একটাই কাজ, কিন্তু মানে এটা আর কি আমার কমন কাজ, এটা প্রত্যেক দিন আমি করে থাকি। সেটা হচ্ছে এই সামনের যে ফ্রন্টের দরজাটা আছে, এটা কিন্তু প্রত্যেক দিন আমি ঝেড়ে পরিষ্কার করে রাখি। আর কিছু টিপস আছে, জানো তো, সেগুলো ফলো করার ফলে কিন্তু আমার জীবনে অনেকটা পরিবর্তন এসেছে। এটা আমি স্বীকার না করে পারছি না, সত্যি বলছি। কিছু টোটকা আছে, টিপস আছে, যেগুলো আমি ফলো করে আমার জীবনে অনেকটা পরিমাণে পরিবর্তন এসেছে। তাই সেই টিপসগুলোই তোমাদের সাথে মাঝে মধ্যে কিন্তু আমি শেয়ার করি, যাতে আমার মতো তোমাদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আসে, যদি তোমরা টিপসগুলো সঠিকভাবে ফলো করো তবেই। তো আজকেও তোমাদের সাথে কিছু কথা বলবো, কিছু আলোচনা করব। তো কাজ করতেই তোমাদের সাথে তো বক করি প্রতিদিন, তো কাজ করতেই তোমাদের সাথে এই আলোচনাটাও সেরে নেব। কি বলতো, আমাদের বাস্তব জীবনের সাথে না কিছু বিষয় আছে, সেগুলো কিন্তু খুবই আর কি গুরুত্বপূর্ণ, একটা আরেকটার সাথে সম্পর্কিত। আর সেই কারণেই কিন্তু
আমাদের বাস্তব জীবনে সেই কাজগুলো করলে অনেকটা প্রভাব পড়ে, জানো তো। তো সেটাই আর কি তোমাদের সাথে আজকে আলোচনা করব। স্নান, এই যে আমরা স্নান করি, প্রত্যেক দিনই আমরা প্রত্যেকেই স্নান করি। তো এমন কিছু কিছু কাজ আছে সেগুলো কিন্তু স্নান করার পর একদমই কিন্তু করা উচিত নয়, করতে নেই। সেগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে, সেই কাজগুলো করার ফলে কিন্তু আমাদের বাস্তব জীবনে অনেকটা প্রভাব পড়ে। তো সেই কারণেই আর কি কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের মা ঠাকুমারা তো বলেই থাকেন যে এখন স্নান করেছিস এটা করবি না, এখন স্নান করেছিস ওটা করবি না। তো এমনই কিছু কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কাজ যেগুলো কিন্তু আমাদের করতে নেই। বাস্তুবিজ্ঞান বলো, বাস্তুশাস্ত্র বলো, সেই সমস্ত অনুযায়ী এই ভুলগুলো স্নানের পর একদমই করা উচিত নয় এবং এগুলো করার ফলে কিন্তু ঘরে অমঙ্গলও ঘটতে পারে। আজকের এই সময় দাঁড়িয়ে, আজকের এই যুগে দাঁড়িয়ে কিন্তু আমরা, আমাদের ফ্যামিলির লোকেরা কিন্তু অনেক উপার্জন করে, বা আমরাও অনেক সময় অনেক ক্ষেত্রে উপার্জন করে থাকি, কিন্তু বাড়িতে টাকা সেই হিসাবে থাকে না। একদিক দিয়ে টাকা আসে, অন্য দিক দিয়ে টাকা খরচ হয়ে যায়। আমরা আমাদের রোজকার জীবনে যা কিছু করি সেটা যদি বাস্তুশাস্ত্র মেনে করি বা বাস্তুশাস্ত্র অনুসারে করি, তাহলে কিন্তু আমাদের জীবনে সব সময়ের জন্য সুখ শান্তি বজায় থাকে। আর যদি তার উল্টো হয়, যদি বাস্তুশাস্ত্রের মানে উল্টো দিকে আমরা কোনো কাজ করি, যেটা নিষিদ্ধ, সেই সমস্ত কাজগুলো করতে থাকি প্রতিনিয়ত প্রত্যেকটা দিন, তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সুখ শান্তি বলো সমস্তটাই আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে। অভাব অনটন, সংসারে অশান্তি, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের ঘিরে ধরতে থাকে আস্তে আস্তে। তো সেটাই আর কি। তো সেই কাজগুলো আমার মনে হয় না করাই ভালো। তো এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘরদোরগুলোও ঝাড় দেওয়া কমপ্লিট, আর চলে এসেছি একদম নিচটায়, মানে সিঁড়ির নিচটায়, যেদিক থেকে আমি ধুলোগুলো একদম বাইরে ফেলে দিই, তোমরা প্রত্যেকেই দেখো। তো সেটাই আর কি, ঘরের সেই ওপর থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত পুরো ঘরটা ঝাড়তে কিন্তু অনেকটা পরিমাণে সময় লাগে, জানো তো। আর এদিকে ঝাড়টার দিয়ে ধুলোটা একদম বাইরে করে দেবো। আর প্রত্যেক দিনের বাসি ধুলো কিন্তু ঘরে কোথাও জমিয়ে রাখতে নেই, ঘর থেকে কিন্তু একদম বাইরে আর কি বার করে দিতে হয়। আর ধরো সারাদিনে আর যতবার তুমি ঝাড় দাও না কেন, ততবার কিন্তু তুমি ঘরের মধ্যে ধুলো কোনো একটা ডাস্টবিনে বলো জমিয়ে রাখতেই পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর সন্ধ্যার পর কিন্তু ঘর ঝাড় দেওয়ার ধুলো একদম ভুলেও বাইরে ফেলতে নেই। সন্ধ্যা হয়ে যাওয়ার পর, মানে সন্ধ্যার মুখোমুখি বলো বা সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিন্তু ঘর ঝাড় তো দিতেই নেই। মানে এটাও একটা কারণ আছে, সেটা হয়তো কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ঘর ঝাড় তো একদম দিতেই নেই, তবুও প্রয়োজনে যদি কোনো কোনো সময় ঘর ঝাড় দিতে হয়, এক এক সময় হয় কি বাধ্য হয়ে দিতে হয়, কোনো কিছু হয়তো ঘরের মধ্যে ছড়িয়ে গেলে, কোনো কিছু অপরিষ্কার হয়ে, মানে হট করে হয়তো অপরিষ্কার হয়ে গেল ঘরটা, সেই সময় কি সেটা সারা রাতের জন্য ফেলে রাখা হবে? তা তো নয়। কখন দিনের আলো ফুটবে তখন ঘরটা পরিষ্কার করা হবে, ঝাড় দেওয়া হবে, সেটা কিন্তু একদমই নয়। তখন যখন আমরা সেই কাজটা করব, মানে ঘরদোর যখন ঝাড় দেবো, তখন সেই ধুলোটা, মানে সেই যে ঘরের যে ধুলো বলো, ময়লা বলো, সেটা কিন্তু ভুলেও বাইরে ফেলতে নেই, ঘর থেকে একদমই বাইরে বার করতে নেই। সেটাকে কোনো একটা কাগজে মুড়ে বলো বা ঘরের কোনো কোনায় থাকা ডাস্টবিনে বলো, ঘরের মধ্যেই রাখতে হয়। সকাল হবে সেটাকে আবার বাইরে তুমি ফেলে দাও, কিন্তু ঘরে সন্ধ্যার পর বা রাতের দিকে ঝাড় দেওয়া ধুলো একদমই ঘরের বাইরে ফেলতে নেই। এটাও কিন্তু, যদিও আজকে আলোচ্য বিষয় নয়, তবুও কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম এটা নিয়ে। তো এটাও কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘরদোর ঝাড় দেওয়াটাও কমপ্লিট, আর ঘরটা মুছাও শুরু করে দিয়েছি এবার। আর যেটা তোমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে স্নানের পর কোন কোন কাজ আমরা করব না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, স্নানের পর হাতের বা পায়ের নখ একদমই কিন্তু কাটা উচিত নয়। স্নানের একদম পরপর, মানে স্নান করে উঠেই বা স্নান করতে যাওয়ার আগেও মুহূর্তেও কিন্তু হাতের পায়ের নখ কাটা উচিত নয়। কারণ এই কাজটা আমরা কখন করে থাকি সেটা তোমরা ভালো করেই জানো, আর আলাদা করে বললাম না। আমরা নখ কেটে স্নান করি কখন, সেটা তোমরা ভালোভাবেই জানো। আমাদের কোনো অসহজ কর্ম যখন আর কি সেটা আমাদের কাটাতে হয়, তখন কিন্তু আমরা এই কাজটা করি। সুতরাং স্নান করতে যাওয়ার আগের মুহূর্তেও নখ কেটে স্নান করতে যাবে না, আবার স্নান করে উঠেও কিন্তু হাতে পায়ের নখ কাটবে না সেই মুহূর্তে।
আর এমনিতেও যখন তখন নখ কিন্তু কাটার নিয়ম নয়, যে কোনো বারেও কিন্তু হট করে নখ কাটাটাও কিন্তু ঠিক না। স্নানের পরে হাতের পায়ে নখ কাটা কিন্তু বাস্তুশাস্ত্রের একদম নিয়ম বিরুদ্ধ কাজ যেটাকে বলে, সেটা কিন্তু ধরা হয়। আর এদিকে দেখো মেয়েটাও ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওর জন্য 1 গ্লাস হরলিক্স আর 4-5টা বিস্কিট দিয়ে দিয়েছিলাম ওকে খেতে। তো এটাই আজকের ওর টিফিন বলো বা ব্রেকফাস্ট বলো, যাই বলো না কেন এটাই। ও আর কিন্তু কিচ্ছু খাবে না, ওর প্রচণ্ড গরমে আর কিচ্ছু খেতে চাইছে না টিফিনে। তো ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নেওয়ার পর চলে এসেছিলাম স্নানে। আর স্নান করতে এসে তো তোমরা জানো আমি অনেক জামা কাপড় কাচি, তো আজকে অনেক না হলেও কিছুটা জামা কাপড় ছিল যেগুলো কেচে নেবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা স্নান করার পর কিন্তু বাথরুমের মধ্যে অনেক সময় ভেজা জামা কাপড় ফেলে রেখে দিই। মানে স্নান করার পর হয়তো অনেক সময় সেই জামা কাপড়গুলো কাচি না, সেটা অমন অবস্থায় কিন্তু ফেলে রেখে দিই, গা থেকে খুলে সেখানেই ফেলে রাখি। তো বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে কিন্তু এটাকে অনেক দোষী বলে ধরা হয়। বাস্তুশাস্ত্রে সূর্য শক্তিকে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ধরা হয়, তাই যখন আমরা বাথরুমে এভাবে ভেজা বা নোংরা জামা কাপড় ফেলে রাখি তখন কিন্তু আমাদের সূর্য যে রাশি আছে সেই রাশিটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। আবার অনেক সময় দেখো জামা কাপড় কেচে কিন্তু আমরা এভাবে ঝুলিয়ে রাখি বাথরুমের মধ্যে, পরে শুকাতে দেব, এখন একটু জলটা ঝরে যাক এইটা ভেবে। বাথরুমের মধ্যে কিন্তু এইভাবে জামা কাপড় ঝুলিয়ে রাখতে নেই যেখান থেকে টপ টপ করে জল পড়বে। দেখেছো এই জামা কাপড়গুলো কেচে কিন্তু আমি রেলিংয়ে ঝুলিয়ে রেখেছি, তার জন্য কিন্তু দেখো টপ টপ করে ক্রমাগত জল পড়েই যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একদম করতে নেই। এই জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা পাত জায়গায় ভরে বা বালতিতে ভরে সেটাকে নিয়ে একদম ছাদে গিয়ে শুকুর দিয়ে দিতে হয়। আসলে কি বলতো, বাথরুমে ভেজা জামা কাপড় ফেলে রাখলে তার থেকে যে আর্দ্রতার সৃষ্টি হয় সেটাতে কিন্তু রোগ জীবাণুর সংরক্ষণের কারণ হয়ে যায়। তাই ওইভাবে বাথরুমে বেশিক্ষণ ভিজে জামা কাপড় ফেলে রাখতে নেই। আর এদিকে দেখো জল ভরে নিচ্ছি, আমার কিন্তু এখন স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। আসলে যে স্নান করার পর যেটুকু জল ছিল সেটাকে ফেলে দিয়ে আমি কিন্তু বালতিটা ধুয়ে আবার করে পেতে দিয়ে জল ভরে নিচ্ছি। আর এই যে জল ভরা হয়ে গেছে, এবার কিন্তু আমি কলের মুখটা ভালোভাবে বন্ধ করে দেবো যাতে এর থেকে ফোঁটা ফোঁটা না জল পড়ে। বাথরুমের মধ্যে কিন্তু জল ফোঁটা ফোঁটা হয়ে পড়াটা একদমই কিন্তু উচিত নয়। এটাও কিন্তু বাস্তুশাস্ত্রের একটা নিয়ম নিষিদ্ধ কাজ। কল খারাপ থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই কল মানে বদলে দেওয়ার বা সারিয়ে ফেলার ব্যবস্থা করতে হয়। বাড়িতে কিন্তু বাস্তু দোষ থাকলে তবেই কিন্তু বারবার কল খারাপ হয়ে যায় এবং কল দিয়ে বারবার টপ টপ করে জল পড়তেই থাকে। আর এটা যেটা বলছি সেটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। তো আর একটা 3 নাম্বার পয়েন্টের মধ্যে আর একটা পড়ছে, সেটা হচ্ছে বাথরুমে কোনো সময় খালি বালতি রেখে দেবে না সোজা করে, সেটা খালি থাকলে উল্টে রাখো বা কিছুটা জল ভরে রাখো। কখনোই খালি বালতি খালি অবস্থায় সোজা করে রাখবে না। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে আমরা স্নান করি, স্নান করার পর আমরা একটা ছোট্ট করে স্কিন কেয়ার প্রত্যেকেই করে থাকি, তারপর সিঁদুর টিঁদুর পরি। তো সিঁদুর পরার সময় সবসময় খেয়াল করে দেখবে আমি মাথাটা আঁচড়ে নিয়ে একটা ক্লিপ আটকে বা চুলটাকে খোপা করে তুলে নিয়ে বা একটা ক্লিপ আটকে তবেই কিন্তু সিঁদুরটা পরি। তো এটাই নিয়ম, জানো তো, এলো চুলে কখনো স্নানের পর সিঁদুর পরতে নেই। এটা কিন্তু পুরোপুরি নিয়ম নিষিদ্ধ কাজ, এই কাজটাও কিন্তু কখনো করতে নেই। এটাও কিন্তু আমাদের সংসারে বিরাট বড় প্রভাব পড়ে। আর এদিকে দেখো স্নান করার পরে কিন্তু অগ্নিস্পর্শ করতে নেই, এটা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। কখনো কিন্তু স্নানের পরেই ঝপ করে গিয়ে গ্যাসটাকে স্পর্শ করবে না, ছোবে না বা আগুন জ্বালিয়ে কিছু করতে যাবে না। আগে প্রথমে কিছু একটু খেয়ে নেবে, যেমন এখন আমি খেয়ে নিলাম। এই যে আমি পুজো করি প্রত্যেক দিন, তো ঠাকুরের সেই বাতাসাটা একটা জায়গায় রেখে দিই, নিচেই নিয়ে এসে রাখি। কোনো কোনো সময় চায়ে দিই, তরকারিতে দিই, সেখান থেকেই এক টুকরো নিয়ে খেয়ে একটু জল খেয়ে তারপর কিন্তু আমি অগ্নিস্পর্শ করি, ভাত বসাই বা যে কোনো কাজ করি। স্নান করার পরেই কিন্তু অগ্নিস্পর্শ করতে নেই। আর এদিকে দেখো আজকের কিন্তু আমার সেরকম কোনো রান্না বান্নাই নেই, কারণ আজকে হচ্ছে বারটা শনিবার। আর আজকে প্রত্যেকের আবদার ছিল যে পান্তা ভাত খাবে, তাও আবার ওই আলুর চপ দিয়ে। তো সেই কারণে একটু আলুর চপ করে নেবো, তার জন্য আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে সিদ্ধ করার পর একটু ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটা। তো ওই ম্যাশ করা আলুটা একটু কড়াই তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার ওই ভাজা মশলা যেটা থাকে, ধনে জিরে একটু শুকনো লঙ্কা বাটা, মানে শুকনো খোলায় নেড়ে আর কি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই ওই আলুটার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে দিয়ে চপের মতো ওই গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো একটু বেসন গুলে নিয়েছিলাম, তার মধ্যে ওই একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন, এই সমস্তই। আর আমি কিন্তু তেলে ভাজার মধ্যে কখনো বেকিং সোডা দিই না,
কখনো দিই না, আমি যা করি ওই ফেটিয়ে করি, বেশ অনেকক্ষণ টাইম ধরে না ফেটাতে হয়। বেসনটা ফেটালে কিন্তু ওইসব সোডা টোডার কিন্তু কোনো প্রয়োজন পড়ে না, যেটা আমি করি না সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কোনো দিন কোনো তেলে ভাজায় বলো সোডা ইউজ করি না, খাবার সোডা যেটাকে বলে, কোনো দিন ইউজ করিনি আর করিও না। আর এতটা পরিমাণে মুচমুচে হয়েছিল, আমার খুন্তি লেগেই কিন্তু একটা চপের একটুখানি জায়গা কি মানে কি ঘেটে গিয়েছিল, তো সেইখান থেকে একটু আলু বেরিয়ে দেখো পুরো তেলটা কিন্তু কালো হয়ে গিয়েছে। আর যাই হোক, তো আমার চপগুলো ভাজা মোটামুটি কমপ্লিট। মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। আর এই যে দেখো আমাদের জন্য লাস্টে ভেজে নিচ্ছি, প্রচণ্ড পরিমাণে গরম, আমি হাতে দিতে পারছিলাম না। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু, খুবই সিম্পল একদম। জল ভাত বলো বা ভেজা ভাত বলো বা পান্তা ভাত বলো, যে তোমরা যাই বলে থাকো না কেন। তো এই পান্তা ভাত, তার মধ্যে নিয়েছিলাম একটু কাঁচা সরষের তেল, নুন, কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো এটাই আমরা প্রত্যেকেই খেয়েছিলাম, আমার মেয়েও কিন্তু এটাই খেয়েছিল, খাবো না করে যাই হোক খেয়ে নিয়েছিল। আর লাঞ্চের পর একটুও ঘুম আসছিল না, দুপুরেও শুয়ে এপাশ ওপাশ করে চলে এসেছিলাম ছাদে। বিকেলের পরিবেশটা বেশ মন্দ লাগছিল না, ভালোই লাগছিল, তাই ছাদে এসে একটু ঘোরাফেরা করছিলাম। আর 5 নাম্বার পয়েন্ট যেটা বলছিলাম তোমাদের সাথে, সেটা কিন্তু অনেক ভিডিওতে আমি আলোচনাও করেছি এর আগে, সেটা হচ্ছে বাথরুম ব্যবহারের পর, স্নান করার পর কিন্তু সব সময়ের জন্য বাথরুমের দরজা বন্ধ করে রাখতে হয়, না হলে কিন্তু বাথরুমের মধ্যে থেকে প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটি আমাদের ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন যেহেতু প্রত্যেকের ঘরের ভিতরেই আমাদের মানে আর কি বাথরুম থাকে, তো সেই কারণেই আর কি বলতো, বাথরুম হলো ময়লা, আর্দ্রতা আর খারাপ বাষ্পের জায়গা, তাই বাথরুম খোলা থাকলে সেই সমস্ত সংক্রমণের প্রবণতাও বেড়ে যায়। আয় আর সাশ্রয়ের ওপরেও কিন্তু অনেকটা প্রভাব পড়ে, যার কারণে আমাদের পরিবারের সদস্য তাদের স্বাস্থ্য, মেজাজ এবং সমৃদ্ধির ওপরেও প্রভাব পড়ে। তাই স্নানের পর সব সময় দরজা বন্ধ করে রাখা উচিত। আর এদিকে দেখো গাছ দুটোকে দেখছি, আর ছোট ছোট আগাছা হয়েছিল গাছের মানে গোড়ার দিকটায়, সেগুলো আর কি তুলে পরিষ্কার করে দিচ্ছি। কি বলতো, গরমের মধ্যে গাছগুলোও যেন তেতে পুরো একদম একসা হয়ে গেছে। মানে যদি একটু বৃষ্টি হয় এদের কিন্তু দেখতেও অনেকটা আলাদা হয়ে যায় জানো তো, পরপর কিছুদিন বৃষ্টি হলে, মানে একদিন দুদিন যদি বৃষ্টি হয়, বৃষ্টির জল পেয়ে কিন্তু এরাও অনেক সতেজ হয়ে যায়। আর এদিকে দেখো আমাদের যে ডাঁটা গাছটা ছিল, সেই ডাঁটা গাছটাতেও ডাঁটা হয়ে একদম পুরো ভর্তি হয়ে গিয়েছিল। তারপর ডাঁটা সমস্তটা পেরে নেওয়ার পর ডাঁটা গাছের পাতাগুলো সমস্তটা ঝরে পড়ে গিয়েছিল, আবার দেখো নতুন করে কচি পাতা আর কি ধরেছে, আর তার মধ্যে মধ্যে আবার কিন্তু ফুল হয়েছে। মানে এটা আমাদের না 12 মাসে ডাঁটা গাছ জানো তো, একবার ফলন হয়ে যাওয়ার পর আবার কিন্তু পাতা ঝরে যায়, এবং আবার 1 মাসের মধ্যে পাতা টাতা সমস্ত কিছু হয়েও যায়, আবার ফুল ধরে যায়, আবার ডাঁটা হয়। আর একদম লাস্ট 6 নম্বর পয়েন্ট হচ্ছে, জুতো পরে আমাদের কিন্তু স্নান করা একদমই উচিত নয়। অনেক সময় হয় কি, আমরা বাথরুমে ব্যবহার করার জন্য জুতো ব্যবহার করি, আবার বাইরেও জুতো পরে কোনো বাইরের কলে টলে স্নান করি, জুতো পরে কিন্তু একদম স্নান করা উচিত নয়। আর এদিকে দেখো মা আস্তে আস্তে গিয়ে পাশেই আর কি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে কিছুটা এগিয়ে গিয়ে আর কি একটা ফুচকাওয়ালা বসে, তো সেখান থেকেই মেয়ের বায়নাতে নিয়ে এসেছিল ফুচকা। তো মেয়ে অনেকদিন ধরে বায়না করছিল, ঠাম্মি একটু ফুচকা এনে দাও, ফুচকা এনে দাও। তো আজকে মা আস্তে আস্তে গিয়ে একটু ফুচকা নিয়ে এসে দিয়েছে মেয়েকে, আর বেশ অনেকটাই ফুচকা এনে দিয়েছে, আমার আর মেয়ের যথেষ্ট। মা ওই খাবো না করে একটা দুটো খেয়েছে, জোর করে দিয়েছি তাই। তো মা না খেতে চায় না আগের মতো, আগে তবুও খেত, বেশ 4-5টা খেত, কিন্তু এখন আর খেতেই চায় না, একদমই খেতে চায় না। আমরা জোর করে দিই, তাই খায় অল্প একটু। আর এইখানে না ফুচকার দোকানটায় কিন্তু যে জলটা হয়, ফুচকার জলটা হয়, সেটা কিন্তু এমন ধারাই সবুজ রঙের হয়, মনে হয় ওই ধনে পাতা বেটে মনে হয় জলের সাথে মেশায় টেশায় হবে। তো সেই কারণে এই জলটা দেখো সেই পানিপুরির যেমন জল হয় না সবুজ সবুজ, তো সেরকমই জলটা হয়। আবার কোথাও কোথাও ফুচকা খেয়ে দেখেছি সেখানে কিন্তু তেঁতুল গোলার জল যেমন কালো হয়, সেটাই তেমনই কিন্তু হয়। বিশ্বাস করো, আমার কিন্তু এই সবুজ জলের থেকে ওই কালো জলটা খেতেই ভালো লাগে, মানে যেটা একদম তেঁতুল গোলা জল যেটা। তো এই হচ্ছে আমার আর মেয়ের সন্ধ্যার আজকে টিফিন, ফুচকা মানে পানিপুরি যাই বলো না কেন এটা। আর তারপর রাতের ডিনারের জন্য করে নিয়েছিলাম একটু লুচি, মনের বাপির জন্য করে নিয়েছিলাম একটু রুটি, আর সেই ঘুগনি ছিল ফ্রিজে, সেটাই গরম করেছিলাম, আর একটু আলুর তরকারি করেছিলাম। তো এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। চলো আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি, আর আজকের ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা, গুড নাইট।